হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2023কে টার্গেট করে আমরা কিন্তু সিডিপি প্রত্যেকটা সাবজেক্টকে নিয়ে কিন্তু ডিটেলসে ক্লাস করছি। আজকে আমরা সিডিপির একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে তোমরা জানো যে প্রত্যেকে অ্যাসেসমেন্ট, তো অ্যাসেসমেন্ট যে চ্যাপ্টার যেটা রয়েছে, যেটা বা আমরা বলতে পারি ইভালুয়েশন চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। পরীক্ষা প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে। আজকে যেটা আমরা মেনলি জানবো সেটা হচ্ছে কি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট এবং সামেটিভ অ্যাসেসমেন্ট। তার সঙ্গে যেটা আমরা জানবো সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং। এই তিনটে টার্ম সম্পর্কে আমরা কিন্তু আজকে ডিটেলসে জানবো। আর তোমরা তো জানোই রেগুলার কিন্তু আমরা ক্লাস করছি। রেগুলার আমাদের ক্লাসগুলো করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকন অবশ্যই ক্লিক করো। আর ভিডিওটা অবশ্যই তোমাদের ইনফরমেশনগুলো কাজে লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দাও। চলো আজকে যে টপিকটা আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, পুরো থিওরি, তারপরে আমি এমসিকিউ প্র্যাকটিস করিয়ে তোমাদের কনসেপ্টটা একেবারে ক্লিয়ার করে দেবো। দেখো আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে অ্যাসেসমেন্টের ধারণা। একদম প্রথম থেকে লাইন বাই লাইন আমি পড়বো এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। খুবই সংক্ষিপ্ত আকারে পিডিএফ বানানো আছে, এগুলো পড়লে কিন্তু পরীক্ষা কমন পেয়ে যাবে। দেখো কি বলা হয়েছে। শিক্ষাক্ষেত্রে অ্যাসেসমেন্ট বলতে বোঝায় এমন একটি প্রক্রিয়া যা শিক্ষার্থীর পারদর্শিতা পরিমাপের জন্য প্রস্তুত করা হয় এবং কোনো একটা কর্মসূচি কতটা শিক্ষার্থীরা অর্জন করতে পেরেছে তা জানার একটি প্রক্রিয়া। তাহলে কি জানলাম? অ্যাসেসমেন্ট কি? অ্যাসেসমেন্ট হচ্ছে এক ধরনের একটা প্রক্রিয়া। অ্যাসেসমেন্ট কি? অ্যাসেসমেন্ট হচ্ছে এক ধরনের প্রক্রিয়া যেটার মাধ্যমে শিক্ষার্থীরা কোনো বিষয় বা কোনো বস্তু সম্পর্কে কতটা জানতে পেরেছে বা তাদের পারদর্শিতা কতটা অ্যাচিভমেন্ট হয়েছে সেটা জানার একটা কৌশল। বোঝা গেল কি? তাহলে অ্যাসেসমেন্ট কি? অ্যাসেসমেন্ট হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপ করা হয়। ঠিক আছে? অ্যাসেসমেন্ট হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপ করা হয়, অর্থাৎ শিক্ষার্থীদের অ্যাচিভমেন্ট পরীক্ষা করা হয়, যে শিক্ষার্থীরা কতটা অর্জন করতে পেরেছে সেটা কিন্তু জানা যায় কিসের মাধ্যমে? এই অ্যাসেসমেন্টের মাধ্যমে। ক্লিয়ার? এবার আমরা কয়েকটা পয়েন্ট জানবো। এবার আমরা দেখব কি মূল্যায়ন, পরিমাপ এবং অ্যাসেসমেন্ট, এই তিনটে পয়েন্ট সম্পর্কে একটু জানবো। মূল্যায়ন কি, পরিমাপ কি এবং অ্যাসেসমেন্ট কি, বা এই তিনটে জিনিস কি এক? এই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিব। দেখো প্রথমেই বলা হয়েছে আপাত দৃষ্টিতে মূল্যায়ন, পরিমাপ এবং অ্যাসেসমেন্ট। মূল্যায়ন, অ্যাসেসমেন্ট এবং পরিমাপ এই তিনটে একই রকম মনে হলেও এগুলো সম্পূর্ণভাবে আলাদা। আলাদা মানে এর অর্থগতভাবে আলাদা, কিন্তু এরা কিন্তু একে অপরের ওপরে সম্পর্কযুক্ত। এরা কিন্তু কখনো নিরপেক্ষ না। ভালো করে বোঝো, মূল্যায়ন, পরিমাপ এবং অ্যাসেসমেন্ট এই তিনটে কিন্তু একে অপরের ওপরে কিন্তু ডিপেন্ডেন্স। বোঝা গেল? ডিপেন্ডেন্স, কিন্তু তারা একেবারে সেপারেট না, কিন্তু এদের কি অর্থ কিন্তু আলাদা। বোঝা গেল কি জিনিসটা? আমরা বুঝো, অ্যাসেসমেন্টের ধারণা মূল্যায়নের ধারণা থেকে সংকীর্ণ। কি বলছে? অ্যাসেসমেন্টের যে ধারণাটা রয়েছে সেটা কিন্তু মূল্যায়নের ধারণার থেকে সংকীর্ণ, অর্থাৎ ছোট। আবার কি বলা হয়েছে? পরিমাপের ধারণা থেকে বড়। তাহলে এখান থেকে কি জানলাম? যে মূল্যায়ন হচ্ছে সবার থেকে বড়, তারপরে পরিমাপ রয়েছে, তারপরে অ্যাসেসমেন্ট রয়েছে 2 নাম্বার, আর পরিমাপ রয়েছে 3 নাম্বার। সব থেকে বড়কে 1, তারপরে ছোটকে 2, আর সব থেকে ছোটকে 3, মানে পরিমাপ। বোঝা গেল? তাহলে মূল্যায়ন হচ্ছে সব থেকে বড়, বৃহৎ জায়গা জুড়ে রয়েছে, তারপরে অ্যাসেসমেন্ট, তারপরে হচ্ছে পরিমাপ। ক্লিয়ার? এটা এখানে বলা হয়েছে। যেমন একটা উদাহরণ দেখো, তাহলে কিন্তু তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। বলছে কোনো শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে 100তে 99 পেয়েছে। 100তে পরীক্ষা ছিল, 99 পেয়েছে, এটা হলো তার পরিমাপ। তাহলে পরিমাপটা কি? যখন আমরা কোনো নাম্বার বা ডিজিট দ্বারা কাউন্ট করব বা মানে মেজার করব, সেটাকে আমরা কি বলবো? পরিমাপ বলবো। এবার হলো কি, যে সেই শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে, এই তথ্য সরবরাহ করাটা হলো কি অ্যাসেসমেন্ট। যে কোনো একটা শিক্ষার্থী মাধ্যমিকের 99 পেয়েছে ম্যাথে, তো তার বাবা ভাবছে বা তার স্যার ভাবছে যে শিক্ষার্থী সায়েন্সে পড়া ভালো হবে না আর্টসে পড়া ভালো হবে। এর জন্য কি করা হলো? তো সেই শিক্ষার্থীর যে বিভিন্ন যে আরও যে একাডেমিক যে স্কোরগুলো ছিল সেগুলো চেকিং করা হচ্ছে, যে সে আদবে কি অঙ্কে ভালো, না হট করে সে কোনোভাবে অঙ্কে 99 পেয়ে গেছে। সেইগুলো যাচাই করার জন্য যে ডেটা কালেকশন করা হচ্ছে বা ইনফরমেশন কালেকশন করা হচ্ছে, সেটাকেই বলা হয় কি অ্যাসেসমেন্ট। বোঝা গেল? তাহলে সব থেকে ছোটকে, সব থেকে ছোট হচ্ছে তোমার মেজারমেন্ট, যেটাকে আমরা বলি পরিমাপ। তারপরে একটু বড়টাকে, সেটা হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট।
অ্যাসেসমেন্টটা কি? অ্যাসেসমেন্ট হচ্ছে মেজারমেন্ট থেকে ডেটা কালেক্ট করে। অ্যাসেসমেন্ট হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা মেজারমেন্ট বা পরিমাপ থেকে কি করে? ডেটা কালেকশন করে, ইনফরমেশন কালেকশন করে। এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো যে শিক্ষার্থী সায়েন্স নিয়ে পড়বে, এটা হলো তার মূল্যায়ন। যে সব কিছু বিচার বিশ্লেষণ করিয়ে দেখা গেল যে শিক্ষার্থী না, এই স্টুডেন্টটা সায়েন্সে পড়লে বেটার, তখন যে আমি এটা বললাম সেটা হচ্ছে কি আমার মূল্যায়ন, বা যেটাকে বলবো আমরা ইভালুয়েশন। তাহলে প্রথম পর্যায়ে কি? প্রথম পর্যায়ে আমরা পেলাম মেজারমেন্ট, যেটাকে বলি পরিমাপ। দ্বিতীয়টা হচ্ছে কি? অ্যাসেসমেন্ট। আর তৃতীয়টা হচ্ছে আমাদের ইভালুয়েশন বা মূল্যায়ন। ক্লিয়ার? দেখো এখানে একটা আমি ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে সুন্দর করে। এই যে বাইরের যে রাউন্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি? মূল্যায়ন। দেখো মূল্যায়ন। তারপরে যেটা সব থেকে ভেতরে যেটা রয়েছে, সব থেকে ভেতরে, এটা হচ্ছে পরিমাপ। আর অ্যাসেসমেন্টটা কি? এই যে এটা, এই যে এই দাগটা দেখতে পাচ্ছ, এই দাগটা হচ্ছে কি? অ্যাসেসমেন্ট। তাহলে মূল্যায়নটা দেখো, এই বড়টা হচ্ছে কি? মূল্যায়ন। তারপরে ঠিক এই বড়টা হচ্ছে মূল্যায়ন, তারপরটা হচ্ছে কি? অ্যাসেসমেন্ট। আর মিডিলেরটা হচ্ছে কি? পরিমাপ। জিনিসটা ক্লিয়ার হয়েছে? চলো এবার আমরা জানবো কি অ্যাসেসমেন্টের বিভিন্ন শ্রেণীবিভাগ। অ্যাসেসমেন্টকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, সেগুলো কি কি দেখে নাও। শিখনের জন্য অ্যাসেসমেন্ট নাম্বার 1, যেটা ভাগটা আমরা করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখো শিখনের জন্য অ্যাসেসমেন্ট, যেটাকে আমরা বলি অ্যাসেসমেন্ট ফর লার্নিং। ক্লিয়ার? তাহলে অ্যাসেসমেন্ট ফর লার্নিং বা অ্যাসেসমেন্ট, শিখনের জন্য অ্যাসেসমেন্ট কি সেটা আমরা জানবো। দেখো এখানে কি বলা হয়েছে? দুর্বলতা নির্ণয়ের জন্য অ্যাসেসমেন্ট। এই ধরনের অ্যাসেসমেন্ট দ্বারা শিক্ষার্থীর কোনো বিষয়ে দুর্বলতা নির্ণয় করা হয়। প্রথম পয়েন্টে বলা হয়েছে যে শিখনের জন্য অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট ফর লার্নিং এটা করা হয় শিক্ষার্থীর কোনো বিষয়ে দুর্বলতাগুলোকে আইডেন্টিফাই করার জন্য বা দুর্বলতাগুলোকে দূর করার জন্য। তাহলে প্রথম পয়েন্ট কি? ডায়াগনোসিস। প্রথম পয়েন্ট কি? ডায়াগনোসিস। তাহলে ডায়াগনোসিস কার পার্ট? ডায়াগনোসিস হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর পার্ট। মনে থাকবে? তাহলে ডায়াগনোসিস মানে কি? ডায়াগনোসিস মানে শিক্ষার্থীর কোথায় দুর্বলতা রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করা। তাহলে এখানে আমরা জানলাম যে অ্যাসেসমেন্টের মধ্যে, অর্থাৎ অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর মধ্যে পড়ছে কি? ডায়াগনোসিস, অর্থাৎ দুর্বলতা নির্ণয়। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট পয়েন্টে বলা হয়েছে এছাড়াও এর উদ্দেশ্য হলো পাঠদান চলাকালীন শিক্ষক এবং ছাত্র উভয়কে সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে নিরবিচ্ছিন্ন তথ্য সরবরাহ করে, অর্থাৎ ফিডব্যাক প্রদান করে। যখন কোনো ক্লাসে শিক্ষক মহাশয় পড়াচ্ছেন, তখন শিক্ষক মহাশয় পড়ানোর পরে তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন, তো প্রশ্নটা শিক্ষার্থী যদি ঠিকঠাক পারে, স্যার কি বলবে? বা খুব ভালো হয়েছে। না পারলে একটু বকাঝকা করবে। অর্থাৎ দেখো এখানে ফিডব্যাক পাচ্ছে। এখানে শিক্ষক মহাশয় পড়ানোর পরে শিক্ষার্থীকে যখন জিজ্ঞাসা করলো, সে সঠিক ফিডব্যাক পেল। আবার শিক্ষার্থী যখন সঠিক আনসার দিল, শিক্ষক মহাশয়ের কাছে কিছু প্রশংসা পেল, অর্থাৎ তারা ফিডব্যাক পেল। তাহলে এখান থেকে জানলাম যে অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ে কিন্তু ফিডব্যাকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম? অ্যাসেসমেন্ট ফর লার্নিংটা হচ্ছে ফিডব্যাকে ভেরি ইম্পর্টেন্ট। আর একটা কি মাথায় রাখবো? এটা হচ্ছে কর্ম চলাকালীন। কি? কর্ম চলাকালীন মানে কি? পাঠ চলাকালীন, পড়াতে পড়াতে আমি যখন অ্যাসেসমেন্ট করব, সেটাকে আমরা কি বলবো? কর্ম চলাকালীন অ্যাসেসমেন্ট, বা যেটাকে আমরা বলি অ্যাসেসমেন্ট ফর লার্নিং। ক্লিয়ার? শিখনের জন্য মূল্যায়ন, সেটাকে বলছে কি? কর্ম চলাকালীন মূল্যায়ন। এটাকে আমরা আর একটা ভালো ভালো টার্ম দিতে পারি, সেটা হচ্ছে ফিডব্যাক প্রদান করা হয়। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট দেখো। নেক্সট পয়েন্ট বলছে এই অ্যাসেসমেন্টের মাধ্যমে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের ফিডব্যাক নেওয়ার পর তার পাঠদান পদ্ধতি প্রয়োজন মতো পরিবর্তন করতে পারে। ধরো কোনো ক্লাসে শিক্ষক মহাশয় পড়াচ্ছেন, শিক্ষার্থীদেরকে পড়ানোর পরে শিক্ষার্থীরা কিছুই বুঝতে পারলো না, তো শিক্ষক মহাশয় কী করবেন? তিনি তখন তার পাঠদানের যে পদ্ধতি ছিল বা টিচিং যে মেথড ছিল সেটা চেঞ্জ করবেন। অর্থাৎ অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ে কী করা হয়? শিক্ষার্থীদের সবসময় কথা ভাবা হয় এবং কী করা হয়? শিক্ষাদানের যে পদ্ধতি সেটা কিন্তু ডেভেলপ ঘটানোর ব্যবস্থা করা হয় কিসে? এই অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ে। মনে থাকে যেন। নেক্সট পয়েন্টে কি বলছে দেখো, এই অ্যাসেসমেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে জানতে পারে। কোনো একটা ছোট্ট মৌখিক পরীক্ষা হয়েছে বা একটা ছোট্ট পরীক্ষা হয়েছে, ক্লাস টেস্ট হয়েছে, তার মাধ্যমে অবশ্যই শিক্ষার্থীরা জানতে পারবে যে আমার প্রিপারেশনটা কত দূরে আছে বা আমি কতটা এগিয়ে আছি। এগুলো সবই কিন্তু অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ের মধ্যে পড়ছে। এই অ্যাসেসমেন্ট কর্ম চলাকালীন অ্যাসেসমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে কি বলা হয়? কর্ম চলাকালীন অ্যাসেসমেন্ট বলা হয়। এই ধরনের অ্যাসেসমেন্ট হলো কি? বিকাশমূলক মানে কি? ডেভেলপমেন্টাল প্রসেস। দেখো তুমি যখন শিক্ষার্থীদেরকে পড়াচ্ছ, শিক্ষার্থীরা বুঝতে পারলো না, তুমি কি করবে? তখন অন্য মেথড অ্যাপ্লাই করবে যাতে শিক্ষার্থীদের কগনিটিভ ডেভেলপমেন্ট ঘটে, তাই না? তাই এই অ্যাসেসমেন্টকে কি বলা হয়?
বিকাশমূলক অ্যাসেসমেন্ট বলা হয়। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট দেখো, এই ধরনের অ্যাসেসমেন্ট কোনো একটা অধ্যায় শেষ হওয়ার পরই করা হয়। ধরো কোনো একটা ক্লাসে তোমার সালোক সংশ্লেষ পড়াচ্ছেন, পড়ানো হয়ে গেল, তারপরে শিয়াল তাদেরকে কয়েকটা প্রশ্ন লিখে করতে দিল। এটা কি? এটা হচ্ছে এক ধরনের অ্যাসেসমেন্ট, যেটাকে আমরা কি বলি, যে কোনো একটা চ্যাপ্টার শেষ করার পরে অ্যাসেসমেন্ট, এটা কি বলি, লার্নিং ফর অ্যাসেসমেন্ট। বোঝা গেল? তাহলে কোনো একটা অধ্যায় শেষ করার পরে যে এক্সামটা নেওয়া হয় বা কোনো একটা অ্যাসেসমেন্ট করা হয়, সেটাকে কি বলছি, অ্যাসেসমেন্ট ফর লার্নিং। চলো নেক্সট দেখো, নেক্সট পয়েন্টে কি বলছে দেখো, এই ধরনের অ্যাসেসমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের সংশোধনমূলক শিখন দেওয়া হয়। সংশোধনমূলক শিখন মানে কি? রিমিডিয়াল টিচিং। তাহলে অ্যাসেসমেন্ট ফর লার্নিং হচ্ছে এমন একটা অ্যাসেসমেন্ট যেখানে কি হয়, শিক্ষার্থীদেরকে রিমিডিয়াল টিচিং দেওয়া হয়, শিক্ষার্থীদেরকে ডায়াগনোসিস করা হয়। এই পয়েন্টগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। কিছু উদাহরণ দেখো, যেমন হচ্ছে ইউনিট টেস্ট পরীক্ষা, ঠিক আছে, ইউনিট টেস্ট পরীক্ষা, কুইজ, হোমওয়ার্ক, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট, মৌখিক প্রশ্ন, এই ধরনের সবই কিন্তু এগুলো হচ্ছে কিসের মধ্যে পড়ছে? অ্যাসেসমেন্ট ফর লার্নিং। বা আরেকটা জিনিস পড়ছে ফিল্ড ট্রিপ, তুমি ছাত্রছাত্রীদেরকে নিয়ে কোথাও একটা হিস্টোরিক্যাল জায়গায় ঘুরতে গেলে, এটাও কিন্তু একটা অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর মধ্যে পড়ছে। ক্লিয়ার? এই পয়েন্টগুলো মাথায় রেখো। এছাড়াও কি রয়েছে দেখো, অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর ক্ষেত্রে মনিটর মানে কি? শিক্ষার্থীদেরকে তদারকি করা, শিক্ষার্থীদের উপরে নজর দেওয়া, শিক্ষার্থীদেরকে রুলস রেগুলেশন করানো, অর্থাৎ মনিটর করা। 2 নম্বর অবজারভেশন, ফিডব্যাক এবং রিপ্ল্যান। তাহলে কি করা হয়? এই পদ্ধতিতে শিক্ষার্থীদেরকে মনিটর করা হয়, মাঝে মধ্যে তাদেরকে অবজারভেশন করা হয়, তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া হয় এবং প্রয়োজন অনুযায়ী একটা নির্দিষ্ট প্ল্যান করা যায় বা পরিকল্পনা করা যায়। তারপর নেক্সট পয়েন্ট দেখো, নেক্সট পয়েন্টে বলা হয়েছে অ্যাসেসমেন্ট, যেকে শিখনের অ্যাসেসমেন্ট মানে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। অ্যাসেসমেন্ট অফ লার্নিং বলতে কি বোঝায় দেখো, এই ধরনের অ্যাসেসমেন্টের লক্ষ্য হলো চূড়ান্ত বা সমষ্টিগত মূল্যায়ন। তাহলে এর আগেরটা যখন আমরা পড়লাম সেটা কি? ফরমেটিভ, গঠনমূলক মূল্যায়ন। এবার যেটা পড়বো সেটা হচ্ছে চূড়ান্ত মূল্যায়ন বা সমষ্টিমূলক মূল্যায়ন। এটার নাম রয়েছে কি? অ্যাসেসমেন্ট অফ লার্নিং। এই অ্যাসেসমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের গ্রেড বা নম্বর বা রেটিং কার্ড প্রদান করা হয়। যে এটা হচ্ছে এমন একটা অ্যাসেসমেন্ট, যে অ্যাসেসমেন্টের পরে শিক্ষার্থীদেরকে কোনো একটা নাম্বার দেওয়া হয়, যে তুমি 98 পেয়েছো, 97 পেয়েছো, বা তাকে গ্রেড কার্ড দেওয়া হলো, সে এ গ্রেড হোল্ড করেছে বা বি গ্রেড হোল্ড পেয়েছে, এইরকম কিছু দেওয়া হয়। তাহলে এই অ্যাসেসমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের গ্রেড বা নম্বর বা র্যাঙ্কিং প্রদান করা হয়। এটাকে বলছে শিখনের অ্যাসেসমেন্ট। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট দেখো, এই অ্যাসেসমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের পারদর্শিতা সম্পর্কে অভিভাবকদের জানানো হয়। তাহলে এখানে কিন্তু অভিভাবক, গার্জেন বা স্কুল যে ম্যানেজমেন্ট রয়েছে সবাই কিন্তু ইনভলভ। তাহলে অ্যাসেসমেন্ট অফ লার্নিং এর ক্ষেত্রে ক্যান্ডিডেট অর্থাৎ স্টুডেন্ট, তার সঙ্গে কি থাকছে? তার প্যারেন্টস, তার বাবা মা, এছাড়াও স্কুল কমিটির মেম্বাররা কিন্তু যুক্ত থাকছে। যে কোনো অধ্যায় সমাপ্ত হওয়ার পরে এই ধরনের অ্যাসেসমেন্ট প্রয়োগ করা হয়। যে কোনো অধ্যায়ের পরেও হয়ে থাকে, কিন্তু এখানে দেখো অধ্যায় বলতে তেমন না। জাস্ট একটু আমার এখানে টাইপিং মিস্টেক হয়েছিল, তো এখানে একটু তোমরা কারেকশন করে নিও। এখানে লেখা আছে যে কোনো অধ্যায় সমাপ্ত হওয়ার পরে এই ধরনের অ্যাসেসমেন্ট করা হয়, এটা ভুল। এটা করা হয় কখন? এটা করা হয় অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে? এটা একটা কপি পেস্ট হয়ে গেছে আমার, ঠিক আছে, ভুলবশত। তো এটা কিন্তু কারেকশন করে নিবে, আমি যখন পিডিএফটা আপলোড করে দেবো তখন এটা কারেকশন করে দেবো, যে কোনো অধ্যায় সমাপ্ত হওয়ার পরে যে অ্যাসেসমেন্টটা করা হয় সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। তাহলে অ্যাসেসমেন্ট অফ লার্নিংটা কখন? যখন হয়তো হাফ ইয়ারলি পরীক্ষা, হাফ ইয়ারলি বা তোমার ফাইনাল এক্সাম হচ্ছে বা সেমিস্টার হচ্ছে, সেইগুলোকে কি বলবো আমরা? সেইগুলোকে আমরা বলবো অ্যাসেসমেন্ট অফ লার্নিং। বোঝা গেল? তারপর দেখো, এগুলো দুটোই আমার কিন্তু কপি পেস্ট হয়ে গেছে। শিক্ষার্থীদের ফিডব্যাক প্রদান করা হয় না, এখানে শিক্ষার্থীরা ফিডব্যাক পায় না। যেমন দেখো, ভালো করে বোঝো, ধরো কোনো একটা ফাইনাল পরীক্ষা হলো, তোমার ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, তো তোমার রেজাল্ট আসবে, তোমাকে কি স্যার কি সেখানে ফিডব্যাক দিয়ে তোমার ডেভেলপ ঘটানোর চেষ্টা করা সম্ভব হবে? হবে না, সেখানে ফিডব্যাক কিন্তু আসে না। তাহলে ফিডব্যাক কোথায় আসে? ফিডব্যাক আসে আমাদের অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ের ক্ষেত্রে। শুধুমাত্র মাথায় রেখো যে অ্যাসেসমেন্ট অফ লার্নিংটা কিসের জন্য? জাজমেন্টের জন্য। তাহলে অ্যাসেসমেন্ট অফ লার্নিং হচ্ছে জাজমেন্টের জন্য, আর অ্যাসেসমেন্ট ফর লার্নিংটা হচ্ছে ফিডব্যাকের জন্য। এটা কিন্তু মাথায় রেখো, এগুলো আমি কারেকশন করে দেবো। নেক্সট দেখো, এই ধরনের অ্যাসেসমেন্ট হলো কি? বিচারমূলক। যেটা তোমাদেরকে বললাম যে অ্যাসেসমেন্ট হচ্ছে কি? বিচারমূলক বা জাজমেন্টমূলক। ঠিক আছে? নেক্সট পয়েন্ট,
এই ধরনের অ্যাসেসমেন্টের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদেরকে গ্রেড প্রদান করা এবং অন্যদের সঙ্গে তুলনা করা এবং শংসাপত্র প্রদান করা। দেখো মাধ্যমিক পরীক্ষা 9-এর যে ফাইনাল পরীক্ষা দিয়েছো, তারপর তোমাদেরকে একটা মার্কশিট দেওয়া হয়েছে বা তোমাকে তুলনা করা হয়েছে যে ক্লাসে ফার্স্ট কে ক্লাসে সেকেন্ড বা মাধ্যমিক বোর্ডে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। এগুলো কিন্তু জানা যায় কিসের মাধ্যমে? এই গ্রেডিংয়ের মাধ্যমে। বা এই যে তুলনা করার কথা বলা হচ্ছে যে একজনকে আরেকজনের সঙ্গে তুলনা করা হয়, তাহলে এইটা কি? এটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিংয়ের একটা পার্ট। নেক্সট পয়েন্ট দেখো কি বলা হয়েছে, সাধারণত কোনো একটা শিক্ষাবর্ষে এই ধরনের অ্যাসেসমেন্ট একবার বা দুবার হয়, অর্থাৎ যেটা বললাম হাফ ইয়ারলি বা ফাইনাল ইয়ারলি এই অ্যাসেসমেন্টটা করা হয়। নেক্সট পয়েন্টে বলা হয়েছে এই ধরনের অ্যাসেসমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের সংশোধনমূলক শিক্ষা দেওয়া সম্ভব হয় না, অর্থাৎ রিমিডিয়াল টিচিং দেওয়া যায় না। আমরা কিন্তু এর আগে যখন পড়লাম যে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, সেখানে কিন্তু রিমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থা ছিল, কিন্তু অ্যাসেসমেন্ট অফ লার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু কোনো রকম রিমিডিয়াল দেওয়ার ব্যবস্থা নেই, অর্থাৎ শিক্ষার্থীদের ত্রুটি নির্ণয় করা সম্ভব হয় না। তাহলে অ্যাসেসমেন্ট অফ লার্নিংয়ের ক্ষেত্রে কী হয়? শুধুমাত্র তোমাকে রেজাল্ট দেওয়া হবে, আর অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ের ক্ষেত্রে তোমার ভুল ত্রুটিগুলোকে সংশোধন করা হবে। যেমন দেখো উদাহরণ কী কী রয়েছে, অ্যানুয়াল এক্সাম, হাফ ইয়ারলি এক্সাম, এই ধরনের অ্যাসেসমেন্টের এক একটা উদাহরণ। অ্যানুয়াল এক্সাম, হাফ ইয়ারলি এক্সাম, এগুলোকে আমরা কি বলবো? প্রত্যেকটাকে কিন্তু আমরা বলবো অ্যাসেসমেন্ট অফ লার্নিং। এছাড়াও কী কী টেস্ট নেওয়া হয় দেখো, পারফরমেন্স টেস্ট, পেন্সিল পেপার টেস্ট, প্রজেক্ট ওয়ার্ক, এগুলো সবই কিন্তু অ্যাসেসমেন্ট অফ লার্নিংয়ের মধ্যে পড়ছে। একটা পয়েন্ট মাথায় রাখো, যখন অ্যাসেসমেন্ট অফ লার্নিং বলবে তখন সেটাকে আমরা কি বলবো? সামেটিভ ইভ্যালুয়েশন। কি বলবো আমাদের? সামেটিভ ইভ্যালুয়েশন। অ্যাসেসমেন্ট অফ লার্নিংকে বলবো সামেটিভ ইভ্যালুয়েশন, আর অ্যাসেসমেন্ট ফর লার্নিংকে কি বলবো আমরা? ফরমেটিভ ইভ্যালুয়েশন। এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মাথায় রেখো। তারপর নেক্সট পয়েন্ট যেটা বলছে কি অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং বলতে কি বোঝায় দেখো, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং বলতে কি বোঝায়। নেক্সট দেখো, এবার যেটা জানবো সে অ্যাসেসমেন্টকে যে কি, এখানে সব আমার টাইপিং ভুল হয়ে গেছে, মানে গুগল ভয়েসে টাইপিং করছে, এখানে অ্যাসাইনমেন্ট হয়ে গেছে, ঠিক আছে? এগুলো সব অ্যাসেসমেন্ট হবে। জাস্ট একটু তোমরা ক্লাসটা করে নাও, আমি পরে কিন্তু পিডিএফটা কারেকশন করে দেবো, ঠিক আছে? এগুলো জাস্ট মানে কি বলবো, মানে গুগল ভয়েসে টাইপিং করো তো সেই জন্য ভুল হয়ে গেছে, জাস্ট দেখে নাও, আমি পরে কারেকশন করে দেবো। কি বলছে দেখো, যখন শিক্ষার্থী নিজেই বা তার বন্ধু বান্ধবীদের সঙ্গে মেলামেশা করে সহযোগিতার মাধ্যমে নিজের মূল্যায়ন করে। যেমন দেখো, তুমি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি ক্লাসে বসে আছো বা তুমি বাড়িতে বসে একটা বই কিনে মক টেস্ট দিচ্ছ। এই যে তুমি মক টেস্টটা দিয়ে তোমার লেভেলটা তুমি যাচাই করছো, এটাকে কি বলবো আমরা? অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। বোঝা গেল? যখন কোনো শিক্ষার্থী তার নিজের মূল্যায়ন নিজে করবে বা তার গ্রুপ মেম্বারদের দ্বারা নিজের মূল্যায়ন করবে, সেটাকে আমরা কি বলবো? অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। যেমন ধরো আমরা গ্রুপ স্টাডি করছি, 5 জন রয়েছি, 5 জনের একসঙ্গে পড়া দিলাম, যে আমি ওকে পড়া ধরছি, ও আমাকে পড়া ধরছে, ও ওকে পড়া ধরছে, এইভাবে 3-4 জন নিজেদের মধ্যে পড়া ধরছে, এটাকে কি বলবো আমরা? অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। অর্থাৎ পিয়ার গ্রুপ কোলাবোরেশন বা সেলফ ইভালুয়েশন, এটাকে আমরা কি বলবো? অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। মাথায় থাকে জানো। যেমন দেখো সেলফ বা পিয়ার্স গ্রুপ কোলাবোরেশন অ্যাসেসমেন্ট, ঠিক আছে? যেমন হচ্ছে মক টেস্ট সিরিজ, এগুলো আমরা বিভিন্ন অ্যাপের মাধ্যমে মক টেস্ট দিই, টেস্ট সিরিজ দিই, সবই কিন্তু আমাদের এগুলো কিসের মধ্যে পড়ছে? অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিংয়ের মধ্যে পড়ছে। এই পয়েন্টগুলো মাথায় রাখো। নেক্সট দেখো, নেক্সট কী বলা হয়েছে? শিখনের মধ্যে মূল্যায়ন, যেটাকে আমরা বলি অ্যাসেসমেন্ট ইন লার্নিং। যখন কোনো কিছু শিখতে শিক্ষার্থী নিজের অজান্তে মূল্যায়ন হয়ে যায়, অর্থাৎ ধরো কোনো একটা টপিক পড়ছে, তোমরা দেখবে ক্লাস 9-10-এর বইগুলো দেখবে এইভাবে টপিক লেখা আছে, অনেক কিছু লেখা আছে, তারপরে জেনে রাখি বলে ছোট্ট ছোট্ট পয়েন্ট আকারে লেখা থাকে। সেগুলোকে যখন পড়ছে তখন শিক্ষার্থীদের অটোমেটিক্যালি অ্যাসেসমেন্ট হয়ে যাচ্ছে। বা কোনো একটা ছোট্ট টপিক তুমি পড়লে, এই বড় একটা পেজ তুমি পড়ার পরে দেখবে বাম দিকে একটা ছোট্ট কোণায় লেখা আছে যে সালোক সংশ্লেষ বলতে কী বোঝো। এই যে তুমি সালোক সংশ্লেষ বলতে কী বোঝো পড়ার পরে তুমি নিজে মনে তোমার সেই প্রশ্নের আনসারটা ভাবলে, পুরো পেজটা পড়ে, সেটাকে বলছে অ্যাসেসমেন্ট ইন লার্নিং। অর্থাৎ পড়ার মধ্যে মূল্যায়ন হয়ে যাওয়া, অর্থাৎ পড়তে পড়তে মূল্যায়ন হয়ে যাওয়া, এটাকে বলছে অ্যাসেসমেন্ট ইন লার্নিং। তাহলে 4টে পয়েন্ট জানলাম, অ্যাসেসমেন্ট ফর লার্নিং বা কোনো শিখনের জন্য, অ্যাসেসমেন্ট অফ লার্নিং মানে শিখন হয়ে গেছে, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং মানে বন্ধু বান্ধবীদের সঙ্গে মেলামেশা করে অ্যাসেসমেন্ট করব, সেলফ অ্যাসেসমেন্ট করব। তারপরে বলছে কি শিখনের মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট ইন লার্নিং, পড়া চলাকালীন বা পড়তে পড়তে যখন আমার মূল্যায়নটা হয়ে যাবে, সেটাকে বলছে অ্যাসেসমেন্ট ইন লার্নিং। চলো কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নিই আমরা। দেখো কি বলছে, হুইচ অ্যাসেসমেন্ট উইল বি গিভেন টু লার্নার্স
ডিউরিং দ্য কোর্স অফ ইনস্ট্রাকশন রেদার দেন আফটার ইট কমপ্লিটেড। কি বলছে দেখো ভালো করে, হুইচ অ্যাসেসমেন্ট উইল বি গিভেন টু দ্য লার্নার্স ডিউরিং দ্য কোর্স, কোর্স চলাকালীন দেওয়া হয়। দেখো বলছে ডিউরিং দ্য কোর্স, ডিউরিং দ্য কোর্স মানে কোর্স চলাকালীন বা কর্ম চলাকালীন যে অ্যাসেসমেন্টটা করা হয় তাকে কি বলা হয়, ডায়াগনস্টিক, ফর্মেটিভ, সামেটিভ এবং প্লেসমেন্ট। সঠিক আনসার কী হবে, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। তাহলে কর্ম চলাকালীন যেটা ডিউরিং দ্য কোর্স সেটাকে আমরা বলবো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। দেখো প্লেসমেন্ট অ্যাসেসমেন্টটা কি আমরা জানি না, একটু দেখে নিই। দিস টাইপ অফ দ্য অ্যাসেসমেন্ট ইজ গিভেন টু দ্য লার্নার্স টু ডিটারমাইন দেয়ার লেভেল অফ নলেজ অর স্কিল ইন এ পার্টিকুলার সাবজেক্ট। যখন কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টে শিক্ষার্থীর কত জ্ঞান বা অভিজ্ঞতা রয়েছে সেটা যাচাই করা যায়, সেটা হচ্ছে কি প্লেসমেন্ট অ্যাসেসমেন্টের মাধ্যমে। কি বললাম, প্লেসমেন্ট অ্যাসেসমেন্টের মাধ্যমে। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি গঠনমূলক বা ফর্মেটিভ মূল্যায়নের উদ্দেশ্য নয়? নিচের কোনটি গঠনমূলক বা ফর্মেটিভ অ্যাসেসমেন্টের উদ্দেশ্য নয়? বলছে শিশুর ভুল ধারণা সম্পর্কে জানা, যে শিক্ষার্থীরা ক্লাসে কতটা ভুল করছে বা শিখছে সেটা তো অবশ্যই জানবে। জ্ঞানের নির্মাণ সম্পর্কে শিশুর বোঝার মূল্যায়ন করা, তাহলে জ্ঞান যে শিশুরা কতটা অর্জন করতে পারছে সেই ব্যাপারে শিশুদেরকে মূল্যায়ন করা। পরবর্তী ধারণার উপর ভিত্তি করে নতুন ধারণাটি প্রবর্তন করা, যে পূর্ববর্তী ধারণা আমরা পূর্ববর্তীভাবে কি যে অর্জন করেছি সেটার উপর ভিত্তি করে নতুন কিছু জানা। আর অপশন ডি বলছে এটি শিখন কৌশল উপযুক্ত কিনা তা জানতে পারা। অর্থাৎ কোনো একটা টপিক তুমি শিক্ষার্থীদেরকে পড়িয়েছো, যে শিক্ষার্থীরা সেই টপিকটা কতটা জানতে পেরেছে বা বুঝতে পেরেছো তার জানার একটা উপায়, এটাও কারেক্ট। তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার 3, পূর্ববর্তী ধারণার উপর ভিত্তি করে নতুন ধারণা প্রবর্তন করা। এটা কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্টের পার্ট না, ক্লিয়ার, এটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্টের পার্ট। নেক্সট দেখো কি বলছে, গঠনমূলক মূল্যায়নের উদ্দেশ্য যেটাকে আমরা বলি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্টে কী কী উদ্দেশ্য রয়েছে দেখো, শিক্ষার্থীর শক্তি ও দুর্বলতা চিহ্নিত করা এবং সেই অনুযায়ী সমাধান করা। যে প্রত্যেকটা স্টুডেন্ট কিছু স্ট্রেংথ পয়েন্ট, কিছু উইক পয়েন্ট রয়েছে, তাই একজন শিক্ষক হিসাবে তার স্ট্রং পয়েন্ট এবং উইক পয়েন্টসগুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে। নেক্সট পয়েন্ট বলছে শিক্ষার্থীর যে কোনো ভুল ধারণা থাকতে পারে তার নির্ণয় ও সংশোধন করা। তো পড়াশোনার ক্ষেত্রে যে সমস্ত শিক্ষার্থীরা ভুল বুঝেছে, মিসকনসেপশন হয়েছে বা কিছু বুঝতে পারছে না, সেক্ষেত্রে শিক্ষক মহাশয় তাদের জন্য রিমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করতে পারে। নেক্সট পয়েন্ট বলছে শিক্ষার্থীদের সময় মতো এবং নির্দিষ্ট প্রতিক্রিয়া প্রদান করা যা তাদের শেখার উন্নতিতে ব্যবহার করা যেতে পারে। প্রতিক্রিয়া মানে কি, প্রতিক্রিয়া মানে ফিডব্যাক। তাই যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তাদেরকে যদি আমরা সময় মতো ফিডব্যাক প্রদান করি তাহলে কিন্তু তাদের শিক্ষণটা আরও বেশি কার্যকারী হবে। নেক্সট পয়েন্ট বলছে যে শিক্ষার্থীর জ্ঞানের কোনো ফাঁক শনাক্তকরণ করা এবং সেগুলি পূর্ণ করা। আমরা যখন ডিউটি করছিলাম তো তোমরা বুঝতে পেরেছো 9647300217 রেগুলার আমাদের ক্লাস হচ্ছে টিচমেন্ট অ্যাপে। প্রত্যেকটা সিলেবাস ওয়াইজ থিওরি ক্লাস, তার সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস করানো হচ্ছে। তো তোমরা যারা আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই যোগাযোগ করো 9647300217। এখানে প্রত্যেকটা সাবজেক্ট সিডিপি, বাংলা, ইংলিশ, গণিত, পরিবেশ, প্রত্যেকটা সাবজেক্টকে তোমাদেরকে ডিটেলসে পড়ানো হচ্ছে থিওরি, অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার করার পরে তোমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করানো হচ্ছে, যা তোমাদের কিন্তু প্রিপারেশনকে আরও বেশি ইম্পর্টেন্ট হিসাবে গুরুত্ব দেবে। তারপরে কি বলছে দেখো, শিক্ষার্থীর জ্ঞানের কোনো ফাঁক শনাক্তকরণ করা, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে যে লার্নিং যে গ্যাপগুলো রয়েছে সে বা লার্নিংয়ের যে প্রবলেমগুলো রয়েছে বা শিক্ষার্থীদের কোথায় ঘাটতি রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করা। শিক্ষাদানের কৌশলগুলির কার্যকারিতা মূল্যায়ন করা এবং প্রয়োজন অনুসারে সমন্বয় করা। অর্থাৎ তুমি যে পদ্ধতিতে যে স্ট্র্যাটেজি নিয়ে শিক্ষার্থীদেরকে পড়াচ্ছ সেটাকে মূল্যায়ন করা এবং প্রয়োজন অনুযায়ী সেই যে স্ট্র্যাটেজিগুলো রয়েছে সেগুলোকে চেঞ্জ করা বা পরিবর্তন করা। নেক্সট কোশ্চেন ভালো করে দেখো, প্রত্যেক আনসার করার চেষ্টা করো। নিচের কোন বিবৃতিটি মূল্যায়ন পদ্ধতিতে গঠনমূলক বা ফর্মেটিভ মূল্যায়নকে সর্বোত্তমভাবে বর্ণনা করে? অর্থাৎ নিচের কোনটি ফর্মেটিভ ইভ্যালুয়েশন একটি বৈশিষ্ট্য? একজন শিক্ষক কোর্সের কাজ শেষ করার পরে তাকে গ্রেড প্রদান করবে, এটা তো কিসের মধ্যে পড়ছে, এটা সামেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে পড়ছে। নেক্সট দেখো, শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের ডাউট ক্লিয়ারে ব্যাখ্যা দেন। অবশ্যই যখন শিক্ষক মহাশয় ক্লাসে পড়াচ্ছেন, পড়ানোর সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের যদি কোনো রকম ডাউট থাকে সেটা ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছেন, তার মানে কি এটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের পার্ট। 3 নম্বর দেখো, শিক্ষার্থীদের সামগ্রিক কর্মক্ষমতা প্রতি 6 মাসে অভিভাবকদের কাছে রিপোর্ট পেশ করা, এটা অবশ্যই সামেটিভ অ্যাসেসমেন্টের পার্ট। শিক্ষক বছরের শেষে চূড়ান্ত পরীক্ষা, এটা অবশ্যই সামেটিভ অ্যাসেসমেন্টের পার্ট। তাহলে সঠিক আনসার অপশন নাম্বার 2, ডাউট ক্লিয়ারিং করা। নেক্সট কোশ্চেন দেখো,
একটি শ্রেণীতে শিক্ষার্থীদের স্বতন্ত্র পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স চিহ্নিত করার জন্য একজন শিক্ষক নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি করবেন? তো আমরা প্রত্যেকে জানি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে কি, প্রত্যেকটা শিক্ষার্থীর আলাদা আলাদা কিছু ক্ষমতা রয়েছে, আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য বা ক্যাপাবিলিটি রয়েছে, সেইগুলোকে বুঝে নেওয়া। তাহলে এটা কি হবে? এটা হবে সামেটিভ অ্যাসেসমেন্ট, ফর্মেটিভ, ডায়াগনোসিস এবং হচ্ছে কি পিয়ার অ্যাসেসমেন্ট। তাহলে সঠিক আনসার হবে আমাদের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বা কর্ম চলাকালীন মূল্যায়নের মাধ্যমেই আমরা শিক্ষার্থীর যে মানসিক ক্ষমতা বা মানসিক প্রবণতাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি। অপশান নাম্বার 2। নেক্সট কোশ্চেন দেখো, দ্য টাইপ অফ ইভালুয়েশন হুইচ গিভ ফিডব্যাক টু দ্য স্টুডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ টিচার। তাহলে কোন ইভালুয়েশন শিক্ষককে এবং শিক্ষার্থীদেরকে কী দেয়? ফিডব্যাক প্রদান করে। প্লেসমেন্ট, ফর্মেটিভ, সামেটিভ, ডায়াগনস্টিক। সঠিক আনসার অপশন নাম্বার 2, ফর্মেটিভ ইভালুয়েশন। ফর্মেটিভ ইভালুয়েশনের মাধ্যমে শিক্ষার্থী এবং শিক্ষককে কী করে? যে ফিডব্যাক প্রদান করে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে চ্যারি একটি ফিল্ড ট্রিপের জন্য তার ক্লাস ছাত্রছাত্রীদের নিয়ে গেছিলেন। তো চ্যারি একজন টিচার, তিনি কি করেছেন? তার ছাত্রছাত্রীদেরকে কোথাও ঘুরতে নিয়ে গেছেন এবং ফিরে আসার পর তিনি তার ছাত্রদের সাথে ট্রিপ নিয়ে আলোচনা করলেন, অর্থাৎ তার স্টুডেন্টের সাথে ট্রিপ নিয়ে তাদের ভ্রমণ নিয়ে আলোচনা করলেন। এটিকে কি বলা হয়? অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট লার্নিং ফর অ্যাসেসমেন্ট, লার্নিং অফ অ্যাসেসমেন্ট। সঠিক আনসার কী হবে? অ্যাসেসমেন্ট অফ লার্নিং, সরি অ্যাসেসমেন্ট কী হবে? এটা অ্যাসেসমেন্ট ফর লার্নিং। দেখো যে যেখানে যে চ্যারি ছিল, চ্যারি কিন্তু তার শিক্ষার্থীদেরকে নিয়ে গেছে কোথাও ঘুরতে, ঘুরে আসার পরে তাদের যে ভ্রমণ সম্পর্কে জিজ্ঞাসা করছে, অর্থাৎ সেই তার যে ভ্রমণ, সেই ভ্রমণটা রিলেটেড প্রশ্ন করছে। তার মানে কি? অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অর্থাৎ কর্ম চলছে, আমার ভ্রমণটা ঠিকই একটু শেষ হয়েছে কিন্তু তার যে রেস, সেই রেসটা কিন্তু আমাদের মধ্যে রয়েছে। তাই এটাকে কি বলবো আমরা? অ্যাসেসমেন্ট ফর লার্নিং। নেক্সট দেখো, নিচের কোন ধরনের মূল্যায়ন শিক্ষার অগ্রগতি মূল্যায়ন করে যাতে শিক্ষক এবং ছাত্র উভয়কে নির্দেশনা দেওয়ার ক্রমাগত প্রতিক্রিয়া বা ফিডব্যাক প্রদান করে? একটা কথা মাথায় রেখো, ফিডব্যাক মানে কি? ফিডব্যাক মানে কি? প্রতিক্রিয়া করা। তার মানে অবশ্যই তোমার চোখ কান বন্ধ করে আনসার করতে পারবে কি? ফর্মেটিভ ইভ্যালুয়েশন। শুধুমাত্র ফর্মেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রেই ফিডব্যাক প্রদান করা হয়। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সিটেটের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। নেক্সট কোশ্চেন দেখো, গঠনমূলক মূল্যায়নের বৈশিষ্ট্য কি? গঠনমূলক মানে কি? সেটাকে আমরা বলি কি? ফর্মেটিভ, তাই না? তো মূল্যায়ন টার্মিনাল পয়েন্টে ঘটে না। টার্মিনাল পয়েন্ট মানে কি? কোনো একটা পয়েন্ট বা কোনো একটা টার্ম শেষ হওয়ার পরে। প্রোগ্রাম ডিজাইনের আগে করা হয়, কখনোই কোনো কিছু আগে করা হয় না, কর্ম চলাকালীন করা হয়। মূল্যায়ন শিক্ষাদানের শেখার ফলাফল নির্দেশ করার সাথে সম্পর্কিত। আর পাঠদানের সময় মূল্যায়ন করা হয়। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 4, পাঠদানের সময়। অর্থাৎ ডিউরিং হচ্ছে কি? টিচিং। ডিউরিং টিচিং মানে পাঠদান চলাকালীন কি করা হয়? মূল্যায়ন করা হয়। তাই এটা অপশন নাম্বার 4 হবে আনসার, পাঠদানের সময় মূল্যায়ন করা, যেটাকে বলা হয় কি? গঠনমূলক মূল্যায়নের একটি বৈশিষ্ট্য। নেক্সট কোশ্চেন দেখো, একজন শিক্ষক ক্লাসের কাজ সংগ্রহ করেন এবং পড়েন, তারপর ছাত্রদের চাহিদা মেটাতে পরবর্তী পাঠের পরিকল্পনা ও সমন্বয় করেন। সে কি করছেন? এ টিচার কালেক্ট অ্যান্ড রিডস দ্য ওয়ার্ক অফ দ্য ক্লাস, দেন প্ল্যান্স অ্যান্ড অ্যাডজাস্ট দ্য নেক্সট লেসন টু মিট স্টুডেন্ট নিডস। সি ইজ অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং ফর অ্যাসেসমেন্ট আর লার্নিং অফ অ্যাসেসমেন্ট। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 2, অ্যাসেসমেন্ট অফ লার্নিং। অর্থাৎ শিক্ষার্থীদেরকে পড়ানো হয়ে গেছে বা বোঝানো হয়ে গেছে, তারপর তুমি কি করছো? এই টিচার হিসাবে কালেক্ট করছো অ্যান্ড রিড দ্য ওয়ার্ক অফ দ্য ক্লাস। ওই ক্লাসে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে সেগুলো কালেক্ট করছো। দেন প্ল্যান এজ এ অ্যাডজাস্ট নেক্সট লেসন টু দ্য মিট দ্য স্টুডেন্টস, এবং সেগুলোর পরিপ্রেক্ষিতে তুমি চেষ্টা করছো শিক্ষার্থীর প্রয়োজনীয় চাহিদাগুলোকে মেটাতে। তাই এটা সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, অ্যাসেসমেন্ট অফ লার্নিং। ক্লিয়ার? তো এই ছিল আজকে ছোট্ট একটা আমাদের ক্লাস। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো টপিকটা। তো এরপরে আরও নেক্সট ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর তোমরা যারা মক টেস্ট দিতে চাও এই বইটা থেকে, তারা আমাকে অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করো 9647300217। এই নাম্বারে কন্ট্যাক্ট করো, সমস্ত বইটার পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো বইটার পিডিএফ মক টেস্ট আকারে দেওয়ার জন্য অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ।